স্টুডেন্ট, আমরা আবার বাংলা ক্লাসে ফিরে এসেছি আমাদের প্রি অ্যানুয়াল ইউনিট টেস্টের পর। তোমাদের প্রি অ্যানুয়াল ইউনিট টেস্ট কেমন হলো? খুব ভালো হয়েছে। আমি তোমাদের মার্কস দেখেছি, খুব ভালো হয়েছে তোমাদের পরীক্ষা, তাই না? তোমরা খুশি তো কোয়েশ্চেন পেয়ে? আচ্ছা, কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব প্রি অ্যানুয়াল ইউনিট টেস্টের আমাদের লাইভ ক্লাসে, কেমন? আর স্টাডি মেটেরিয়ালে আমি তোমাদের আনসারগুলো পাঠিয়ে দেবো, তাহলে তোমাদের আর কোনো ডাউট থাকবে না, কেমন? আচ্ছা, পরীক্ষা প্রি অ্যানুয়াল ইউনিট টেস্ট শুরু হওয়ার আগে আমরা কি পড়েছিলাম মনে আছে কিছু? মধু আনতে বাঘের মুখে। কার লেখা? শিবশঙ্কর মিত্রের লেখা এই গল্পটা আমরা পড়েছিলাম। গল্পটা কি ছিল? গল্পটা ছিল যে এটা শিবশঙ্কর মিত্রের লেখা সুন্দরবনে আরজান সর্দার নামের বই থেকে নেওয়া। সেখানে কি ছিল লেখা? গল্পটা কি ছিল? যে আরজান তার সঙ্গীদের সঙ্গে, ধনাই আর কাফিলের সঙ্গে মধু কাটার জন্য বনের দিকে রওনা হলো। তো মধু কাটতে যাওয়ার জন্য সবসময় 3জন করে যেতে হয়। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আর একজন মশাল জেলে ধোঁয়া তৈরি করে মৌমাছি উড়িয়ে দেয়, আর তৃতীয়জন ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় মধু সংগ্রহের জন্য। এইভাবে তারা মধু সংগ্রহ করতে করতে বনের প্রায় মাঝামাঝি পৌঁছে যায়। অনেক সময় তারা একে অপরের সঙ্গে না গিয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সবসময় তো মধুর চাক পরপর গাছে থাকে না, তখন তাদেরকে খুঁজে বের করতে হয়। কি করে তারা মধুর চাক খুঁজে পায়? তারা খুঁজে পায় যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে, তা লক্ষ্য করে তাদের পিছু পিছু তারা ছুটতে ছুটতে হঠাৎ করে একটা ঝোপের আড়ালে এসে পৌঁছলো। সেখানে তারা একটা মৌমাছির চাক দেখতে পেল, কিন্তু তারা দেখলো যে সেই চাকটায় মধু নেই। কিন্তু তারা সেই চাকটায় মধু নেই বুঝতে পারলেও কি করলো, যদি একটু মধু পাওয়া যায়, তাই আরজান কি করলো, এক থাবা কাদা তুলে নিয়ে তাতে সেটাকে গোল পাকিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়লো হেঁদো বনের ঝোপে। মধু পড়লো না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালিয়ে গেল। এইবার আরজান ধনাই খানিকটা এগিয়ে এসছে। সে একটা শীষে পার হওয়ার জন্য মাথার উপর কলসি নিয়ে লাফ দিল। লাফ দেওয়ার আগেই সে সামনে বাঁশের মতন তবলা গাছটার শীষে পার হওয়ার জন্য তৈরি হয়েছে। আর সে কাফিল আরজানকে ডেকে বলল যে পার হওয়ার জন্য, কিন্তু ওদের কারোর সাড়া পেল না। ভেবেই সে একবার পেছনে তাকাবার চেষ্টা করলো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না, কারণ বিরাট হুংকারে একটা বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর। সে হুংকারে কেঁপে উঠল বন থরথর করে। আরজান আর কাফিল ঝোপের আড়ালে হতবম্ব, তাদের কথা বলারও শক্তি নেই তখন। কিন্তু বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও গিয়ে পড়লো সেই তবলা গাছের উপরে। আর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল, ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা গিয়ে গাছে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। বাঘের খুব লাগলো, বাঘ উল্টে গিয়ে ধপাস করলে পড়লো শীষের ভেতর। ধনাই বাঁচলো বটে, কিন্তু বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাত করে। তার জন্য তার যে কলসিটা ছিল সেটা তার মাথা থেকে পড়ে গেল। এবার পড়ে গেল কোথায়? বাঘের মুখের উপরই পড়ল।
আর বাঘের সারা মুখে মধু ছিটিয়ে গেল, আর মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো। ধনাই প্রাণে বেঁচে গেল, কিন্তু তার মধুর কলসিটা ভেঙে গেল। এই ছিল গল্পটা আমাদের। এইবার আমরা কিছু শব্দের অর্থ পড়ে নেব। কি শব্দের অর্থ আছে? এক পা। এক পায়ে খাড়া মানে যাবার জন্য তৈরি হয়ে পা বাড়িয়েই আছে। যাবার জন্য তৈরি হয়ে পা বাড়িয়েই আছে। নাস্তা মানে সকালের জল খাবার। চট মুড়ি দিয়ে, গায়ে চট জড়িয়ে গাছে উঠতে হয় যাতে মৌমাছি হুল ফোটাতে না পারে। কাস্তে শস্য কাটার কাটারি। কাস্তে হলো শস্য কাটার কাটারি। আচ্ছা, কলস সাধারণ জল রাখার মাটির পাত্রকে কলস বলে। এখানে এই কলস ওরা ব্যবহার করেছে কিসের জন্য? মধু সংগ্রহের জন্য। ফুর্তি। স্ফূর্তি মানে ফুর্তি বা হর্ষ, মানে আনন্দ। পন্থা। পন্থা হচ্ছে পথ। পথ মানে পন্থা। থাবা। থাবা হচ্ছে মুঠো। হতভম্ব, কি করবে ঠিক করতে না পারা, তাকে বলে হতভম্ব। দুর্দান্ত, ভীষণ। মশাল, লাঠির মাথায় ন্যাকড়া জড়িয়ে তৈরি মোটা বাতি। একটা বড় লাঠির মাথায় কিছু পুরনো কাপড় জড়িয়ে তাতে একটুখানি কিছু জ্বালানি দিয়ে সেটাকে আগুন লাগিয়ে দিলেই সেটা আলো, অন্ধকার জায়গায় আলো দেয়, তাকে বলে মশাল। ধামা, বেতের তৈরি একরকম ঝুড়ি। ধামা শব্দ ব্যবহার করে তৈরি বিশেষ অর্থের কয়েকটি শব্দ দেখে রাখো। কি? ধামা দিয়ে কয়েকটি শব্দ আমরা জেনে নিচ্ছি। ধামা চাপা দেওয়া মানে গোপন করা। কোনো কথাকে যদি আমরা গোপন করতে চাই তাহলে বলা হয় যে ধামা চাপা দাও। ধামা ধামা, প্রচুর পরিমাণ। ধামা একটা বড় ঝুড়ি, তাই যখন দুবার ব্যবহার করা হচ্ছে তখন এটা বহুবচন হয়ে যাচ্ছে, তখন সেটা মানে হচ্ছে প্রচুর পরিমাণ। ধামা ধরা মানে খোসামুদে। ধামা ধরা মানে খোসামুদে। বাড়ি হচ্ছে আঘাত। এখানে বাড়ি মানে ঘর না, বাড়ি মানে এখানে মার, আঘাত। অচেনা শব্দ চিনে নাও। কিছু অচেনা শব্দ তোমরা এই বইয়ে পড়েছো, সেইগুলো আমরা এবার মানেটা জেনে নিচ্ছি। ট্যাঙ্ক, দুটো ছোট নদী মিশে যাওয়ার ফলে ত্রিভুজের মতন যে জায়গা তৈরি হয় তার মাথাকে ট্যাঙ্ক বলে। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু। আমরা জানি ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল মানে তোমরা জানো কি? তার তিনটে আর্ম থাকে, আর যেটা ভার্টেক্স বলা হয় সেটাই এখানে ট্যাগ বলা হয়েছে। মানে তিনটি বাহু দিয়ে তৈরি ভূখণ্ডর যে মাথার দিকটা তাকে ট্যাগ বলে। শীষে, শীষে হচ্ছে ছোট আকারের সরু খাদ বা গর্তকে বলা হয় শীষে। শুলো, সুন্দরবন জলা জায়গা, তাই ওখানকার গাছপালার শেকড়গুলো শ্বাস নেওয়ার জন্য, মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তারা মাটি ফুঁড়ে ওপরে উঠে আসে। তারা মাটির তলায় শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তাই তারা মাটির ওপরে উঠে আসে। এদের ডগাগুলো শুলের মতন ছুচোলো। এদের বলে শ্বাসমূল বা ব্রিদিং রুটস। এগুলোকেই সাধারণ বাংলায় কি বলছি? শুলো। তালব শয় দীর্ঘ লয় ওকার, শুলো। এরপর আসছে কি? হেঁদো। হেঁদো মানে ঝাপড়া একরকম গাছ। একটা ঝোপের মতন একরকম গাছকে বলা হয় হেঁদো। গড়ান, সুন্দরবনের গাছ। ম্যানগ্রোভ, এর কাঠ খুব মজবুত, খুঁটি ও জ্বালানির কাজে লাগে। গড়ান গাছের বাকলের রং চামড়ায় লাগানো হয়। তবলা, বাঁশের মতো সরু গাছ, খুব শক্ত, নইলে কি বাঘ এর গায়ে ঠোক্কর খেয়ে উল্টে পড়ে। মানে গাছটা এতই শক্ত
যে অত বড় বাঘটা যখন সেখানে ঠোক্কর খেলো তখন সে গাছটা ভাঙলো না, কিন্তু বাঘই উল্টে পড়ে গেল। তার মানে বাঁশ গাছের মতন দেখতে হলেও প্রচুর শক্ত গাছ সেটা। তাই সেই গাছটার নাম কি? তবলা গাছ। আচ্ছা, এই গেল আমাদের কি শিখলাম সেইগুলি। আচ্ছা, এরপর আমরা কিছু প্রশ্নের উত্তর জানব। মধু আনতে বাঘের মুখে একরকম। নাম্বার 1 প্রশ্নটা কি? মুখে মুখে বলো, কিন্তু আমি তোমাদের স্টাডি মেটেরিয়ালে লিখে পাঠিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পড়ে নেবে। আজকে আমি পড়িয়ে দিচ্ছি। এই লেখাটি কোন বই থেকে নেওয়া? এই লেখাটি সুন্দরবনে আরজান সর্দার নামের বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, লেখকের নাম কি? লেখকের নাম শিবশঙ্কর মিত্র। মধু কাটতে কে কে গেল? মধু কাটতে ধনাই, আরজান ও কাফিল গেল। ধনাইকে সবাই কি বলে ডাকে? ধনাইকে সবাই ধনাই মামু বলে ডাকে। দলের সঙ্গে একটা কলসও রাখা হয় কেন? একটা চাক কাটা হলে মধু ঝরে তাতে বোঝাই করা হয়, তাই দলের সঙ্গে একটা কলসও রাখা হয়। তাহলে মধু ঝেড়ে সংগ্রহ করার জন্য দলের সঙ্গে একটা কলস বা কলসি রাখা হয়। শুলো থাকার জন্য পথ চলতে অসুবিধে হয় কেন? আচ্ছা সরি, এর আগে না না ঠিকই আছে। শুলো থাকার জন্য শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা থাকে, তাই জন্য পথ চলতে অসুবিধে হয়। প্রশ্নটা কি আছে? শুলো থাকার জন্য পথ চলতে অসুবিধে হয় কেন? শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা থাকে, তাই জন্য পথ চলতে অসুবিধে হয়। আনসারটা বোঝা গেল? এইবার লাস্ট কোয়েশ্চেন, মুখে মুখে বলো। ধনাই কিভাবে শিশে পার হবে বলে ভেবেছিল? ধনাই তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে শিশের এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতন সরু তবলা গাছটা ধরে শিশে পার হওয়ার জন্য তৈরি হলো। বোঝা গেল? তাহলে আজকে আমরা প্রশ্ন উত্তরগুলো, অচেনা শব্দ চিনলাম, মানে জানলাম, কিছু প্রশ্ন উত্তরও আমরা আজকের শিখে নিলাম। বাকি প্রশ্ন উত্তরগুলো আমরা এর পরের দিন বাংলা ক্লাসে আবার পড়বো। কেমন? আজ তাহলে আসি।